আমাদের জাজমেন্ট সমাপ্ত করতে যে আজকে আমরা যে সাবমিশন রেখেছি, গতকাল একটা আউটলাইন দিয়েছি। আজকে আমরা মদিনা চার্টারের প্রেক্ষাপট দেখালাম, যেটা দেখিয়ে বললাম জনগণই মুখ্য, শান্তি মুখ্য, সার্বভৌমত্বই মুখ্য। সেই মুখ্য শান্তি, সাম্য, সার্বভৌমত্ব রক্ষা করতে যে রক্তপাতে লিপ্ত মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদ করেছিলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, যেভাবে করেছেন সেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমরা বলেছি সংবিধান একটি রাজনৈতিক দলিল। সেই সংবিধানের রাজনৈতিক দলিলে আমরা মনে করেছি যেভাবে আনা হয়েছে তা জনগণের ইচ্ছার প্রতিফলন করে। আমরা বলেছি যে ত্রয়োদশ সংশোধনীর নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত দুইটি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বিচারকরা থাকবেন যে কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোক সামলাতে পারবেন না। সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয়, তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন, তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি, আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। তাহলে ওইটার সাথে এইটা স্ববিরোধী হয়ে যায়। এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি। তুলে ধরে আমরা বলেছি যে এই চিত্রই বলছে যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। এইটা বলতে যে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের ডোসর মামলার রেফারেন্স দিয়েছি, নুসরাত ভুট্টোর মামলার রেফারেন্স দিয়েছি, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতীর রেফারেন্স দিয়েছি। এইগুলো দেওয়ার পরে এইটার উপরে আমরা আর্গুমেন্ট করেছি। আমাদের সেকেন্ড আর্গুমেন্ট ছিল জাজমেন্ট প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ। সেখানে যে আমরা বলেছি সাধারণ নীতি হলো ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ, জাজমেন্ট ইজ রেট্রোস্পেক্টিভ। এর ব্যতিক্রম হলো যদি আপনারা বলেন এই জাজমেন্ট কবে থেকে কার্যকর হবে, এই জাজমেন্ট সেদিন থেকে কার্যকর হবে, এখানে কোনো ব্যত্যয় হয় না। তৃতীয়ত হলো আমরা এইটাকে সাপোর্ট করে মাহমুদুল ইসলাম সাহেবের বই থেকে দেখিয়েছি, সাথে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত গোলকনাথের মামলা সহ 5টা ডিসিশন দিয়েছি যে জাজমেন্ট প্রসপেক্টিভ করা যায়। এখন আরেকটা প্রশ্নের জবাব দিয়েছি যে ধরে রাখেন প্রসপেক্টিভ মানে যেদিন জাজমেন্ট দিলেন সেই দিন থেকে না আরো পরবর্তী থেকে। সেইটা বলতে যে আমরা বলেছি এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে,
রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই যে রেভলিউশনের বিজয়ী শক্তি, এইটাকে রেভলিউশনারি থিওরি জুরিসপ্রুডেন্স বলে এটাকে। এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি, মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের জাজমেন্ট দিছি, সেটা বলতে যে আমরা আরেকটা রেফারেন্স টেনেছি যে একটা দেশ যে ফরম্যাটের গভর্নমেন্ট হোক, অনির্বাচিত তথাকথিত প্রধানমন্ত্রী যাই বলি না কেন, একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল। রাতের ভোটে করে, নিশি ভোটে করে, ভোট কেটে নিয়ে যেভাবেই হোক, তারপরে সেই সরকার প্রধান যখন 5ই আগস্ট পালিয়ে যায়, তার সাথে তার ক্যাবিনেট যখন পালিয়ে যায়, তার মেম্বার্স অফ পার্লামেন্টটা যখন পালিয়ে যায়, তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায়, তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না, এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না, তখন রাষ্ট্রপতি 106 ধারায় ওপিনিয়ন নিয়ে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। সেটা বলতে যে আমি 72-এর সংবিধানের রেফারেন্স টেনেছি। সেখানে আমরা দেখেছি 72-এর সংবিধান যখন রচিত হয়, কারা রচনা করলেন? বাংলাদেশের 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জনকারী জনগোষ্ঠী। তারা বললেন আমার সংবিধান রচনা করবেন 70-এর সংবিধানের আলোকে, পাকিস্তানি সংবিধানের আলোকে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব, তাদের দায়িত্ব দিলেন। তারা সংবিধান তৈরি করে দিয়ে ওই সংবিধান যাত্রা শুরু করেছেন। সুতরাং রেভলিউশনারি থিওরিতে যে জুরিসপ্রুডেন্সে যে রেভলিউশনারি থিওরিকে অ্যাকসেপ্ট করা হলো, অ্যাডাপ্ট করা হলো, সেই থিওরিটাকেই আমরা হাইলাইট করেছি যে 106 ইজ নট দ্য হোল থিং। 106 ওপিনিয়ন দিয়েছেন, 106 ইজ নট দ্য হোল থিং। দ্য থিং ইজ মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, অভ্যুত্থানকারী জনগণ যখন ডিকটেট করে আমার সরকার এইভাবে চলবে, দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ওইভাবে চলবে। এই বলে আজকে আমরা লাস্ট কনক্লুড করেছি। স্যার উইনস্টন চার্চিলের একটা প্রখ্যাত উক্তি আছে, ইংরেজিতে যেটাকে অনুবাদ করলে, শর্ট করলে বলা হয়, একজন ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, ছোট পেন্সিল নিয়ে ছোট ছোট পায়ে ছোট ছোট একটা বুথে যে ছোট্ট একটা টিক চিহ্ন দেবে, এর নাম গণতন্ত্র। এর পরে এবং আগে অন্য কোনো কিছুই মূল্য পাইতে পারে না। সুতরাং বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। এর থেকে বড় আর কোনো কিছু, কোনো আইন, কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাতদুষ্ট এবং অপরাধপ্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এইটার বিষয়ে যেহেতু আমার সামনে জুলাই সনদ আসেনি এই আর্গুমেন্টের উপরে, সুতরাং ওই জায়গায় আমার কমেন্ট করার কোনো সুযোগ নেই। আমি আরেকটা জিনিস এখানে বলেছি, দেখেন রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে। আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেকেই মনে করেন, যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি, এটা আপাতত ঝুলে আছে, ঝুলে থাক। সেইটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চায় বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন, গুম,
মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে, সেই কারণে তারা এটার সমাধান চাই। সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই কিন্তু তারা এই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন। এটা একটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম মাইল ফলক হবে বলে আমি বিশ্বাস করি।